আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমি ভালো নেই, অসুস্থতার কারণে কয়েকদিন ভিডিও দিতে পারিনি। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি ক্লাস 6 এর আরেকটি নতুন গল্প নিয়ে। গল্পটির নাম হচ্ছে মিনু, যেটার সাথে তোমরা সবাই পরিচিত। মিনু গল্পটি লিখেছেন বনফুল। আমরা জানি বনফুলের আসল নাম হচ্ছে বলাইচাঁদ মুখোপাধ্যায়। আচ্ছা, আমরা শুরু করছি তাহলে। মা মরা মেয়ে মিনু। মা অর্থাৎ মিনুর মা নেই। বাবা জন্মের আগেই মারা গেছে। সে মানুষ এক দূর সম্পর্কের পিসিমার বাড়িতে, অর্থাৎ দূর সম্পর্কের পিসিমা অর্থাৎ মানে তার আত্মীয় না, মানে নিজের পিসিমা না, মানে একটু অন্য আত্মীয়ই হয়তো প্রতিবেশী কোনো পিসিমার বাড়িতে সে বড় হচ্ছে। আর হিন্দুরা ফুফুকে পিসিমা বলে আর কি, বুঝছো। বয়স মাত্র 10, মিনুর বয়স 10 বছর, এটা মনে রেখো। কিন্তু এই বয়সেই সব রকম কাজ করতে পারে সে, কারণ তার বাবা মা মারা গেছে, ছোটকাল থেকেই সে পড়াশোনা করেনি, কাজ করে করে বড় হয়েছে, এজন্য সে সব কাজই করতে পারে সংসারের। সব সময় কাজই করতে হয় তার। লোকে অবশ্য বলে যোগেন বসাক। যোগেন বসাক হচ্ছে যে মিনু যার বাড়িতে কাজ করে আর কি, থাকে খায় যার বাড়িতে, তার নাম হচ্ছে যোগেন বসাক। মহৎ লোক মানে হচ্ছে ভালো লোক। ভালো লোক বলে অনাথা মানে যার বাবা মা নেই, সে অনাথ বোবা মেয়েটাকে আশ্রয় দিয়েছে। মহৎ হয়ে সুবিধাই হয়েছে যোগেন বসাকের। কেন সুবিধা হয়েছে? কারণ যোগেন বসাক পেটে ভাতায়, মানে 2 বেলা খেতে দেয়, খেতে দিয়ে সর্বগুণান্বিতা। সব গুণে গুণান্বিতা, যে মানে সব গুণ আছে যার মধ্যে, তাকে বলে সর্বগুণান্বিতা। এরকম একটা 24 ঘন্টা চাকরানি পেয়েছে আর কি মিনুকে, যে সব কাজ করে দেয় তাদের বাসার। এজন্য তাকে আর কি বলে যে পেটে ভাতা এরকম একজন কাজের মেয়ে পেয়েছে। এরকম কাজের মেয়ে পাওয়া শক্ত হতো আর কি তার পক্ষে। বোবা হওয়াতে আরো সুবিধা হয়েছে, নীরবে কাজ করে। বোবা হতে সুবিধা হয়েছে, কারোর সাথে ঝগড়া করে না, নীরবে একা একা কাজ করে আর কি। মিনু শুধু বোবা নয়, ঈষৎ কালা মানে কানেও শুনতে পায় না। অনেক চেঁচিয়ে বললে তবেই শুনতে পায়, মানে অল্প অল্প আর কি শুনতে পায়। অনেক চেঁচিয়ে আমরা কারো কিছু কিছু মানুষ আছে অনেক জোরে কথা বললে শুনতে পায় আর কি, ওইরকম মিনু। সব কথা শোনার দরকারও হয় না তার। ঠোঁট নাড়া আর মুখের ভাব দেখেই সব বুঝতে পারে সে, মানে কেউ যদি কথা বলে তখন সে তার ঠোঁট নাড়া দেখেই সকল কথা বুঝতে পারে। এছাড়া তার আর একটা ষষ্ঠ ইন্দ্রিয় আছে, যার সাহায্যে সে এমন সব জিনিস বুঝতে পারে, এমন সব জিনিস মনে মনে সৃষ্টি করে সাধারণ বুদ্ধিতে, যার মনে মানে হয় না। মানে ষষ্ঠ ইন্দ্রিয় মানে এমন একটা তার গুণ আছে, ষষ্ঠ ইন্দ্রিয় যার মানে তার অন্যরকম একটা গুণ আছে, যার মাধ্যমে সে তার বুদ্ধির মাধ্যমে অনেক কিছু বুঝে, মানে সাধারণ মানুষের থেকেও একটু ভালো বুঝে আর কি। মিনুর জগৎ চোখের জগৎ, মানে সে চোখ দিয়েই সবকিছু আবিষ্কার করে, চোখে দিয়ে সবকিছু দেখে আর মনে মনে নিজের সাথে কথা বলে। দৃষ্টির ভেতর দিয়ে সৃষ্টিকে গ্রহণ করেছে সে, শুধু গ্রহণ করেনি, নতুন রূপে নতুন রং আরোপ করেছে তাতে। খুব ভোরে ওঠে সে, ভোর 4টের সময়। তাহলে মিনু কয়টা বাজে ঘুম থেকে ওঠে? ভোর 4টের সময় ঘুম থেকে ওঠে। উঠেই দেখতে পায় পূর্ব আকাশে দপদপ করে জ্বলছে শুকতারা। আমরা জানি ভোরবেলা আকাশে যে তারা দেখা যায় এটাকে বলে শুকতারা, ওইটা একটু ঝলঝল করে আর কি বেশি। পরিচিত বন্ধুকে দেখলে মুখে যেমন মৃদু হাসি ফুটে ওঠে, তেমনি হাসি ফুটে ওঠে মিনুর মুখে। ওই আকাশে শুকতারাটা দেখলে মিনুর মুখে হাসি ফুটে ওঠে। মিনু মনে মনে বলে, সই ঠিক সময় উঠেছ দেখছি। মানে মিনুর ওই শুকতারাটা হচ্ছে মিনুর বন্ধু। মিনু মনে করে শুকতারাটা হচ্ছে তার সই, আর সই মানে হচ্ছে বন্ধু। বৈজ্ঞানিকের চোখে শুকতারা বিরাট বিশাল বাষ্পমণ্ডিত প্রকাণ্ড গ্রহ, কবির চোখে নিশাবসানের আলোকদূত, কিন্তু মিনুর চোখে শেষই। এখানে বোঝানো হয়েছে মানে বিজ্ঞানীদের চোখে শুকতারা হচ্ছে একটা গ্রহ, আর কবির চোখে হচ্ছে সে একটা আলোকদূত। মানে নিশাবসানের হচ্ছে যখন একটু হালকা অন্ধকার থাকে, সে অন্ধকারে যে যে আলো দেয় সে হচ্ছে শুকতারা, আর মিনুর চোখে ওই শুকতারাটা হচ্ছে তার বন্ধু। মিনুর বিশ্বাস সেও তার মতো কয়লা ভাঙতে উঠেছে ভোরবেলা। আচ্ছা, আর মিনু মানে সকালবেলা রান্না করার জন্য উঠে কয়লা ভাঙে। তো মিনুও মনে করে যে তার বন্ধু সইও হয়তো সকালবেলা উঠে কয়লা ভাঙে আর কি। আকাশবাসী তার কোনো পিসে মশাইয়ের গৃহস্থলিতে উনুন ধরাবার জন্য, মানে মিনু যেমন তার পিসে মশাইয়ের বাড়িতে কাজ করে এবং ওখানে উনুন ধরানোর জন্য সকালে ভোরে উঠে কয়লা ভাঙে, ওইরকম সেও ভাবে যে শুকতারাও হয়তো সকালে উঠে কয়লা ভাঙে ওই তার পিসে মশাইয়ের গৃহস্থলিতে উনুন ধরাবার জন্য আর কি।
আকাশের পিসে মশাইও হয়তো ডেইলি প্যাসেঞ্জারই করে তার নিজের পিসে মশাইয়ের মতো। মানে মিনুর যে বাড়িতে থাকে অর্থাৎ যোগেন বসাক উনি প্রতিদিন সকাল ভোরে ওনার কাজে চলে যায় গাড়িতে করে। যারা প্রতিদিন সকালে ভোরে যাতায়াত করে তাদের সেটাকে বলা হচ্ছে ডেইলি প্যাসেঞ্জার। এরকম মিনু ভাবে হয়তো শুকতারার যে পিসে মশাই উনিও হয়তো সকালে ভোরে উঠে যাতায়াত করে, এজন্য শুকতারারও দ্রুত উঠে সকালে রান্না করা লাগে। শুকতারা আশেপাশে কালো মেঘের টুকরো যখন দেখতে পায় তখন ভাবে ওই যে কয়লা। মানে আমরা জানি যে আকাশে তারার পাশে মেঘও থাকে, ওই মেঘগুলো যখন মিনু দেখে ওগুলাকে সে ভাবে শুকতারার কয়লা। কি বিচ্ছিরি করে ছড়িয়ে আর রেখেছে আজ, মানে সে ভাবে যে তার সই হয়তো ওই কয়লাগুলোকে চারপাশে বিশ্রী করে ছড়িয়ে রেখেছে বলে আর মুচকি মুচকি হাসে। তার মানে এভাবেই সে তার নিজের একটা জগৎ তৈরি করে নিয়েছে আর কি মিনু। আর ছোটবেলায় আমরা নিজেরও আর কি এরকম করি যে একটা জিনিস দেখলে ভাবি এটা হয়তো আমাদের বন্ধু, এটাকে আমরা বন্ধু ভাবা শুরু করি, এটার সাথে একটু বেশি মানে আবেগপ্রবণ হয়ে যায়। এরকম ছোটবেলায় এরকম কিছু আবেগ থাকে যেটা বড় হলে আর থাকে না আর কি। আচ্ছা, যাই হোক বলে আর মুচকি মুচকি হাসে। তারপর নিজে যায় সে কয়লা ভাঙতে। মানে ওই যে চুলোতে আগুন ধরাবে সে ভোরে, যেহেতু তার পিসেমশাই চলে যাবে অফিসে কাজে চলে যাবে, ওই জন্য সে কয়লা ভাঙতে চলে গেছে। কয়লাগুলো ওর শত্রু। কয়লাগুলো কেন শত্রু? কারণ তা সকালে সে যেহেতু কয়লাগুলোকে মারে, মানে জোরে জোরে হাতুড়ি দিয়ে মারে। আর আমরা কাদেরকে মারি? যারা আমাদের শত্রু তাদের কিন্তু মারি। তো মিনু যেহেতু কয়লাগুলোকে মারে এজন্য মিনু ভাবে যে এগুলো হয়তো তার শত্রু, এজন্যই মিনু এদেরকে মারে। আচ্ছা, শত্রুর উপর হাতুড়ি চালিয়ে ভারী তৃপ্তি হয় ওর। হাতুড়িটার নাম দিয়েছে গদাই। এগুলো ভালো করে মনে রাখবে যে কোনটার কি নাম দিয়েছে আর কে তার বন্ধু কে তার শত্রু। তাহলে আমরা মনে রাখবো যে মিনুর বন্ধু হচ্ছে শুকতারা আর হচ্ছে শত্রু হচ্ছে কয়লা। আর মিনু কাকে পিটিয়ে তৃপ্তি পায়? মিনু তার শত্রু কয়লাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে তৃপ্তি পায়। আর হাতুড়িটার নাম মিনু কি দিয়েছে? গদাই। আর যে পাথরটার উপর সে কয়লা ভাঙে ওই পাথরটার নাম দিয়েছে শানু। আর শানের সাথে মিল আছে বলে বোধ হয়, মানে কোনো কিছুর উপর যদি আমরা কিছু ভাঙি ওইটার নাম আমরা দিই শান। ওই যে আমরা পাটা পুতা দিয়ে যে ইয়ে করি ওই পাটাটার নাম আর কি হিন্দুরা বলে শান। তো আমরা ওইটার উপর কোনো কিছু ইয়ে করি না, যে সেচি বা ইয়ে করি বাটি, ওই জন্য ওইটাকে নাম দিছে শান। এই জন্য মিনু ওইটার নাম দিছে শান, আর শান থেকেই সে শানু দিছে আর কি, বুঝছো? কয়লা গাদার কাছে গিয়ে রোজ সে ওদের মনে মনে ডাকে, ও গদাই, ও শানু, উঠো এবার রাত যে পুড়িয়ে গেছে। মানে ওই যে কয়লা সে যেহেতু ইয়ার না হাতুড়ির নাম দিছে গদাই আর ইয়ার নাম দিছে শানু, ওই যে কয়লা যেটা দিয়ে উপরে ভাঙে ওইটার নাম দিছে শানু। ওদেরকে আগে উঠায় ঘুম থেকে, কারণ ওগুলার উপর তো কয়লা ভাঙবে। সই এসে কয়লা ভাঙছে। সই মানে হচ্ছে যে আকাশের শুকতারা, শুকতারা এসে কয়লা ভাঙছে। তোমরা ওঠো। কয়লা ভেঙে তারপর যায় সে ঘুটের কাছে। ঘুটে হচ্ছে চুলা, বুঝছো? ঘুটের কাছে। ঘুটে তার কাছে ঘুটে নয় তরকারি। উনুনের নাম রাক্ষসী। উনুন রাক্ষসী কেরোসিন তেল দেওয়া ঘুটের তরকারি দিয়ে শত্রু। উনুন রাক্ষসী। তাহলে উনুনের নাম কি দিচ্ছে মিনু? রাক্ষসী দিয়েছে। কেরোসিন তেল দেওয়া ঘুটের তরকারি দিয়ে শত্রুদের মানে কয়লাদের খাবে। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, মানে উনুনের নাম কেন রাক্ষসী দিছে? কারণ ওই যে কয়লাগুলোকে উনুন খায়া ফেলে, ওই জন্য উনুনের নাম রাক্ষসী দিছে। আর মানে শত্রুদেরকে খায়া ফেলে ওই জন্য রাক্ষসী দিছে। আর যখন কয়লাগুলো জল জল করে তখন রক্তাক্ত মাংসর মতো দেখা যায়। আর আমরা জানি যে রাক্ষসীরা কি খায়? মাংস খায়। ওই জন্য মিনু মনে করে যে এই যে উনুন মাংস খাইতেছে, রক্তাক্ত মাংস খাইতেছে, ওই জন্য সে উনুনকে রাক্ষসী বলছে। জ্বলন্ত কয়লাগুলোকে তার মনে হয় রক্তাক্ত মাংস। তাহলে জ্বলন্ত কয়লাকে মিনু কিসের সাথে তুলনা করছে? রক্তাক্ত মাংসের সাথে। আর আগুনের লাল আভাকে মনে হয় রাক্ষসীর তৃপ্তি। বিস্ফোরিত নয়নে সে চেয়ে থাকে, তারপর ছুটে চলে যায় উঠোনে। আকাশের দিকে চেয়ে দেখে সেখানে উষার লাল আভা ফুটছে কিনা। উষার লাল আভা যেদিন ভালো করে ফুটে সেদিন সে ভাবে সইয়ের উনুনে চমৎকার আঁচ এসেছে। মানে যেদিন সে দেখে যে আকাশে সূর্যের আলো অনেক বেশি, উষা হচ্ছে সূর্যের আলো যেদিন বেশি থাকে ওই দিন সে ভাবে যে তার যে সই শুকতারা তার চুলায় মনে হয় অনেক বেশি আগুন ধরছে আর কি, আঁচ আসছে, যেটাকে বলি আমরা আঁচ।
যেদিন আকাশ মেঘে ঢাকা থাকে সেদিন ভাবে ছাই পরিষ্কার করেনি। আমরা জানি যে চুলা থেকে যদি আমরা ভালো করে আগের দিনের ছাইগুলা পরিষ্কার করে না উঠাই, সেদিন ভালো করে চুলাতে আগুন ধরে না। আর যেদিন তার আকাশে মেঘ থাকে ওইদিন সে ভাবে যে শোয়ের চুলায় মনে হয় আজকে সে ভালো করে ছাইগুলা পরিষ্কার করে নেই, এই জন্য মনে হয় তার চুলায় আঁচ উঠে নেই ভালো করে। এইভাবে নিজের একটা অভিনব জগৎ সৃষ্টি করে নিয়েছে মিনু। সে জগতের সাথে বাইরের জগতের কোনো মিল নেই। সে জগতে তার শত্রু মিত্র সব আছে। আগেই বলেছি কয়লা তার শত্রু, রান্নাঘরের বাসনগুলো তার সব বন্ধু। তাদের নাম রেখেছে সে আলাদা আলাদা। তার বাসন, ওই রান্নাঘরে যে বাসনগুলো ওগুলো সে আলাদা আলাদা নাম রেখেছে। ঘটি নাম রেখেছে পুটি। আচ্ছা, ঘটি কি? ঘটি হচ্ছে খুন্তি, আমরা যেটা দিয়ে আর কি তরকারি নাড়ি আর কি, ওইটার নাম রেখেছে কি? পুটি। এগুলা ভালো করে মনে রাখতে হবে, কিন্তু এগুলো ভালো করে মনে রাখবে। ঘটিটা একদিন হাত থেকে পড়ে গিয়ে থুবড়ে গেল, মানে একটু বাঁকা হয়ে গেছে। মিনুর সে কি কান্না, কারণ সে এগুলাকে আর কি নিজের আপন ভাবে, যে রান্না করে প্রতিটা জিনিসকে সে নিজের আপন কিছু ভাবে। আমরা এই যে রান্না করি, ও মানে প্রতিটা জিনিস আমাদের কাছে আপন হয়ে গেছে। একটা জিনিস ভেঙে গেলে আমাদের অবশ্যই খারাপ লাগে, যে জিনিসটা এতদিন ধরে আমরা ব্যবহার করে আসছি, এই জিনিসটা হুট করে ভেঙে গেল, ইয়ে হয়ে গেল, খারাপ লাগে অবশ্যই। এরকম মিনুরও একটা জিনিস হঠাৎ করে ভেঙে গেছে, হাত থেকে পড়ে থুবড়ে গেছে, এজন্য মিনুর খুব খারাপ লাগছে আর কি। ওই যে ইয়াটা তো, ওই যে ভেঙে যাওয়া স্থানটাতে সে এভাবে হাত বুলিয়ে দিয়েছে কেন? কারণ সে ভেবেছে যে ওই যে খুন্তিটা হাত থেকে পড়ে গেছে ওইটা হয়তো ব্যথা পেয়েছে, এরকম কিছু। হ্যাঁ, আচ্ছা, তো যাই হোক, তারপর সে তার যে গ্লাস আর কি, ওইটা 4টা গ্লাস ছিল। 4টা গ্লাস একই রকম দেখতে ছিল, কিন্তু মিনু ওই 4টা গ্লাসের পার্থক্য সবসময় বুঝতে পারতো। আর মিনু ওই 4টা গ্লাসের আবার আলাদা আলাদা নাম দিয়েছে। ওদের নাম দিয়েছে হারু, বারু, তারু আর হচ্ছে কারু। মিনু ওদেরকে আলাদা আলাদা ভাবে চিনতে পারতো, কিন্তু গ্লাসগুলো দেখতে কিন্তু একই রকম ছিল। সে প্রতিদিন ওই গ্লাসগুলাকে মাজতো, ধুইতো এবং নিজের ছোট ছেলে মেয়ের মতো গ্লাসগুলাকে স্নান করাতো, মানে গোসল করাতো। মিটসেপটা ওর শত্রু। মিটসেপ হচ্ছে ওই যে মেসরিপ আর কি, আমরা যেটাতে ভাত তরকারি রাখি। ওইটা কেন ওর শত্রু? কারণ ওইটা তার ভাত তরকারির ওটার মধ্যে তো রাখি আমরা, কিন্তু মিনু মনে করে ভাত তরকারি মনে হয় ওটা সব খেয়ে ফেলে, ওইটার মধ্যে রাখি ওটা সব খেয়ে ফেলে। আর এজন্য এটার নাম দিয়েছে গপগপা, কারণ ওটা গপ গপ করে সব জিনিস নিজের মধ্যে পুড়ে নেয়। মাঝে মাঝে এক দৃষ্টে চেয়ে থাকে মিটসিপের চকচকে তালাটার দিকে, আর মনে মনে বলে, মর মুখ পোড়া সব জিনিস পেটে পুড়ে বসে আছে। মানে মিটসিপকে বলতেছে যে সব পেট পুড়ে বসে আছে। মেনুর আর একটি দৈনন্দিন কর্তব্য আছে, মানে প্রতিদিনের মধ্যে কাজের মধ্যে আরেকটা কাজ আছে। যখন অবসর পায় টুক করে চলে যায় ছাদে। ছাদ থেকে একটা বড় কাঁঠাল গাছ দেখা যায়। কাঁঠাল গাছের মাথার দিক থেকে একটা সরু শুকনো ডাল বেরিয়ে আছে। সেই ডালটার দিকে সাগ্রহে মানে নিজ আগ্রহে বা অনেক আগ্রহ নিয়ে চায়া থাকে মিনু। মনে হয় তার সমস্ত অন্তর যেন তার দৃষ্টিপথ বেরিয়ে গিয়ে আশ্রয় করেছে ওই ডালটাতে। এর কারণ আছে। তার জন্মের পূর্বেই তার বাবার মৃত্যু হয়েছিল। বাবাকে সে দেখেনি। অনেকদিন আগে তার মাসিমা হচ্ছে হিন্দুরা তার খালাম্মা, যে ওনাদেরকে মাসিমা বলে। মাসিমা তার কানের কাছে চিৎকার করে এক বিস্ময়কর মানে অবাক একটা খবর বলেছিল। তার বাবা নাকি বিদেশ গেছে, অনেক দূর বিদেশ। মিনু বড় হলে তার কাছে ফিরে আসবে, হয়তো তার কোলেই আসবে। মিনু বুঝতে পারেনি ব্যাপারটা ভালো করে। একটা জিনিস কেবল তার মনে গাঁথা হয়ে ছিল, বাবা ফিরে আসবে। কবে আসবে? মিনু কত বড় হলে আসবে? কথাটা মাঝে মাঝে ভাবতো সে। এমন সময় একদিন একটা ঘটনা ঘটলো। সেদিনও ছাদে দাঁড়িয়েছিল, দেখতে পেল পাশের বাড়ির টুনুর বাবা এলো বিদেশ থেকে অনেক জিনিসপত্র নিয়ে। আর ঠিক সেই সময় তার নজরে পড়লো ওই সরু ডালটার একটা হলদে পাখির দিকে। সেই হলদে পাখিটাও সে সময় ওই ডালটাতে এসে বসেছিল। সেদিন থেকে তার বদ্ধ মানে তার মনের একটা ধারণা হয়ে গেছে যে ওই সরু ডালে যেদিন আবার হলদে পাখি এসে বসবে সেদিনই তার বাবা আবার বিদেশ থেকে আসবে, মানে তার বাবা বিদেশ থেকে আসবে আর কি। তাই ফাঁক পেলেই সে ছাদে উঠে কাঁঠাল গাছের ওই সরু ডালটার দিকে চেয়ে থাকে। হলদে পাখি কিন্তু আর এসে বসে না, তবু রোজ একবার করে ছাদে ওঠে মিনু। এটা তার দৈনন্দিন কর্তব্যের মধ্যে একটি।
এর কয়েকদিন পর রাত্রে কম্প মানে কাঁপুনি দিয়ে জ্বর এলো তার। কাউকে কিচ্ছু বললে না। মনে হলো জ্বর হওয়াটা বুঝি অপরাধ একটা, মানে মিনু মনে করলো যে তার জ্বর হয়েছে এটা হয়তো তার একটা অপরাধ, তাই সে কাউকে কিচ্ছু বলল না। ভোরে ঘুম ভেঙে গেল, রোদ যেমন কয়লা ভাঙতে যায় সেদিনও তেমনই গেল। সেদিনও চোখে পড়লো শুকতারাটা দপদপ করে জ্বলছে। মনে মনে বলল, সই এসেছিস? আমার শরীরটা না আজ ভালো নাই। ভাই তুই ভালো আছিস তো? উনুনে আঁচ দিয়ে কিন্তু সে আর জল ভরতে পারলো না সেদিন। শরীরটা বড্ড বেশি খারাপ হতে লাগলো। আস্তে আস্তে গিয়ে শুয়ে পড়লো নিজের বিছানায়। কেমন যেন ঘোর ঘোর মনে হতে লাগলো। ঘোর ঘোর মানে চারদিকটা অন্ধকার মনে হতে লাগলো। নিজের ছোট্ট ঘরটিতে মিনু জ্বরের ঘোরে শুয়ে রইল খানিকক্ষণ। খানিকক্ষণ মানে কিছুক্ষণ। জ্বরের ঘোরেই হঠাৎ মনে হলো একটা দরকারি কাজ করা হয়নি। আস্তে আস্তে উঠলো সে বিছানা থেকে। তারপর খিড়কি দরজা দিয়ে দিয়ে গিয়ে দাঁড়ালো ছাদের সিঁড়ির কাছে। সিঁড়ির কাছে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আস্তে আস্তে উঠে গেল ছাদে। কেউ দেখতে পেল না। পিসিমা পিসিমশাই তখনও ঘুমোচ্ছেন। ছাদে উঠেই চোখে পড়লো লাল লাল হয়ে গেছে পূর্ব আকাশ। বাহ, চমৎকার আঁচ উঠেছে তো শুয়ে, একটু হাসলো সে। তারপর চাইলো সেই সরু ডালটার দিকে। সর্বাঙ্গ মানে হচ্ছে পুরো শরীর রোমাঞ্চিত হয়ে উঠলো, অর্থাৎ কেঁপে উঠলো। একটা হলদে পাখি এসে বসেছে, তাহলে তো বাবা নিশ্চয়ই এসেছে। আর এক মুহূর্ত দাঁড়ালো না ছাদে। যদিও পা টলছিল তবুও সে প্রায় ছুটে বেরিয়ে এলো বাইরে। আচ্ছা, এখানে আমরা গল্পের প্রথমেই জেনেছি যে তার বাবা তার মৃত্যুর আগেই মারা গেছেন। এখানে কবি তার মনের মধ্যে যে বাসনাটা, বাবার জন্য যে ভালোবাসাটা, তার বাবা আসার যে আক্ষেপটা, সেটা সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। আমরা জানি মেয়েরা মার থেকে বাবাকে বেশি ভালোবাসে। মিনুও তেমনি তার বাবাকে অনেক ভালোবাসতো, কারণ তার যে পাশের বাসা বাবা এসছে দেখে সে তার বাবার প্রতি যে ভালোবাসাটা, বাবার প্রতি যে বাবা আসার যে অপেক্ষাটা, ওইটা মানে সে তার জ্বর এসেছে তারপরও সে ছাদে গিয়ে বাবার আসার অপেক্ষায় প্রতিনিয়ত। কবি এটাই ফুটে তুলেছেন সুন্দরভাবে গল্পটাতে। আসলে গল্পটা পড়ে আমাদের নিজের মনের মধ্যেই বাবার প্রতি একটা আলাদা মায়া স্নেহ ভালোবাসা চলে আসে। আচ্ছা, যাই হোক, তোমরা গল্পটার শব্দার্থ ও টিকাটা পড়ে নিবা। শব্দার্থটা আমি একবার পড়ে দিচ্ছি তোমাদেরকে। পেটে ভাতায় অর্থ পেটে ভাতে, অর্থাৎ এখানে পেটে ভাতা বলতে প্রয়োজনীয় খাদ্যের বিনিময়ে বোঝানো হয়েছে আর কি। মানে পেটে ভাতায় বলতে তোমাকে যদি কেউ প্রয়োজনীয় খাদ্যের বিনিময়ে কোনো কাজ করায় ওটাকে বোঝায়। কালা মানে হচ্ছে বধির, যারা কানে কম শুনে। ষষ্ঠ ইন্দ্রিয় হচ্ছে যারা হচ্ছে চোখ, কান, নাক, জিভ, ত্বক, এই 5 ইন্দ্রিয়ের বাইরে বিশেষ কিছু মানে ক্ষমতা থাকে যাদের আর কি, অতীন্দ্রিয় উপলব্ধি করতে পারে যারা। শুকতারা হচ্ছে সূর্যোদয়ের আগে পূর্ব আকাশে বা সূর্যাস্তের পর পশ্চিম আকাশে নক্ষত্রের মতো দীপ্তিমান সূর্য গ্রহকে বোঝানো হয়েছে। গ্রহ হচ্ছে সূর্য প্রদক্ষিণকারী জ্যোতিষ্ককে বোঝানো হয়েছে। সই হচ্ছে সখীর কথ্যরূপ, বান্ধবী বা সহচরী। আকাশবাসী অর্থ কল্পিত ঊর্ধ্বলোকে বসবাসকারী, মানে আকাশে বাসী যারা হ্যাঁ আকাশে বসবাস করে আর কি। কল্পিত ঊর্ধ্বলোকে অর্থাৎ মানে যারা মারা গেছে ওনাদেরকে বোঝানো হয় আর কি। ডেলি প্যাসেঞ্জারই হচ্ছে প্রত্যহ যাতায়াতকারী, যারা প্রতিদিন যাতায়াত করে, যেটা গল্পতে বলেছি। উনুন অর্থ চুলা, মিট সেপ অর্থ রান্না করে খাদ্য রাখার তাক বিশিষ্ট বাক্স, যেটাকে আমরা বলি মেস রিফ। খিড়কি অর্থ বাড়ির পেছনে ছোট একটা দরজাকে বোঝানো হয়েছে। রোমাঞ্চিত অর্থ পুলকিত, আনন্দিত হওয়া। আর এই পাঠটার উদ্দেশ্য হচ্ছে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু মানুষের প্রতি মমত্ববোধ জাগ্রত করা। অর্থাৎ আমাদের এই গল্পে মিনু যেহেতু বিশেষ চাহিদাপূর্ণ শিশু, তার প্রতি যে ওকে দিয়ে যে সারাদিন কাজ করানো হয়, ওইটা না করিয়ে আমাদের তাদেরকে আসলে এভাবে না খাটিয়ে তাদেরকে পড়াশোনা করি কিভাবে নিজের পায়ে দাঁড়া করিয়ে দেওয়া যায় ওইটার ব্যবস্থা করানো উচিত। আর এই পাঠ পরিচিতিটা এই গল্পের আর কি ছোট্টভাবে দেওয়া হয়েছে গল্পটাকে। তোমরা এটা পড়ে নিবা, তাহলে কিছু জানতে পারবা। লেখক পরিচিতিটা অবশ্যই পড়বা। বনফুলের প্রকৃত নাম বলাইচাঁদ মুখোপাধ্যায়। তিনি 1899 খ্রিস্টাব্দে ভারতের বিহারে জন্মগ্রহণ করেছেন। তিনি পেশায় ছিলেন চিকিৎসক। বিভিন্ন সরকারি হাসপাতালে চাকরি করলেও সাহিত্যের প্রতি, বিশেষ করে ছোট গল্প রচনার প্রতি আগ্রহ ছিল ব্যাপক। অর্থাৎ তিনি ছিলেন ডাক্তার আর কি। তারপরও তিনি সাহিত্যের প্রতি তার যে আগ্রহ, ওই কারণে তিনি অনেকগুলো গ্রন্থ লিখেছেন। তারপর রচিত উল্লেখযোগ্য গ্রন্থগুলো ছিল বনফুলের গল্প,
বাহুল্য, অদৃশ্য লোকে, বহুবর্ণ, অনুগামিনী ইত্যাদি। তিনি কয়েকটি কাব্যগ্রন্থ ও নাটকও লিখেছিলেন। এছাড়া তিনি পদ্মভূষণ ভারত উপাধিও পেয়েছিলেন সাহিত্যকর্মের জন্য। 1979 খ্রিস্টাব্দে বনফুল কলকাতায় মৃত্যুবরণ করেছেন। আচ্ছা, যাই হোক, গল্পটা পুরোপুরি পড়িয়ে দিয়েছি। তোমরা এই গল্পটা ভালো করে পড়ে তারপর গল্পটার যে পাঠ পরিচিতি, লেখক পরিচিতি, শব্দার্থ আছে ভালো করে পড়বা। গল্পটার একটা সৃজনশীল প্রশ্ন আছে, নিজে নিজে সমাধান করার চেষ্টা করবে। এরপরে কোন গল্পটা দিব এটা তোমরা আমাকে কমেন্টে জানালে আমি ওই গল্পটাই দিব। আর কি কি সমস্যা আছে অবশ্যই জানাবা, যেহেতু ক্লাস 6 এ নতুন উঠেছো, অনেক কিছুই সমস্যা থাকবে। কোন বিষয়ে সমস্যা আছে আমাকে ভিডিওতে কমেন্ট করে জানাবে, আমি তোমাদের অবশ্যই সাহায্য করার চেষ্টা করব। আচ্ছা, ভালো থেকো। আমার